2013 সালের 5ই মে নাস্তিক ব্লগারদের ফাঁসি সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশে হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে ঢাকা চলে আসতে দেখার পর এদেরকে মূল ধারায় নিয়ে আসার বিষয়টি তখন এক জনপ্রিয় আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল। তবে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারি স্বীকৃতির আওতায় আনা এবং সিলেবাস আধুনিকায়নে সরকার কাজ করছিল এর আগে থেকেই। কওমি নেতৃত্বের মধ্যকার বিভেদ এবং সরকারি কোনো হস্তক্ষেপ না মানতে আবার ঐক্য, এসবে সে চেষ্টা এগুতে পারেনি বেশি দূর। এ দফায় প্রধানমন্ত্রী সে চেষ্টা স্থগিত রেখে কওমি নেতৃত্বের সবচেয়ে বড় গোষ্ঠী প্রধান, তাদের 19টি বোর্ডের সবচেয়ে বড়টির সভাপতি যিনি, আবার সেই হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমদ শফিকে প্রধান করে কমিটি করে দিয়ে বলেছেন তারা যেভাবে চাইবেন সরকার সেভাবেই কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেবে। নির্বাচন সামনে রেখে অনেকে ক্ষমতাসীনদের এ সিদ্ধান্তে ভোটের হিসেব দেখছেন এবং ভয় করছেন সরকার মূলধারার শিক্ষাকে অস্বীকার করা, জাতীয় সঙ্গীত গাইতে, জাতীয় পতাকা তুলতে, পয়লা বৈশাখ সহ বাঙালি সংস্কৃতির নানা উদযাপনে এবং নারীর ঘরের বাইরে যাওয়ায় আপত্তি করা হেফাজতিদের দাবির সঙ্গে আপোষ করছেন। কিন্তু এত বড় জনগোষ্ঠীকে চাকরি এবং ভালো জীবন ধারণের সকল সুযোগ ও স্বীকৃতি থেকে বঞ্চিত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব কিনা সে আলাপও আছে। কিন্তু প্রশ্ন উঠছে মূলধারা কোনটি? বাংলাদেশ তার সংবিধান অনুসারে যে অসাম্প্রদায়িক দেশ গঠনের কথা বলে, পাঠ্যক্রম চর্চায় সেই ধারার স্বীকৃতি ব্যতি রেখে সনদ স্বীকৃতি দিয়ে কওমি শিক্ষার নেতৃত্বের কট্টর ধারণাকেই মূলধারায় পরিণত করার আশঙ্কা থাকে কিনা, এমন নানা জটিল প্রশ্ন উত্তর নিয়ে ভাবতে চাই আজকের রাজকাহনে। আজ বৃহস্পতিবার, তাই রাজকাহনের ফোন লাইনও থাকবে খোলা। রাজকাহন স্টুডিওতে আছেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমি যদি আপনাকে দিয়ে শুরু করি যে এই জটিল প্রশ্ন, কিন্তু এই যে মানে যখনই কওমি শিক্ষা ব্যবস্থার বিষয়টি আসলে আমরা যারা নিজেদেরকে মূল ধারার দাবি করি আমাদের চোখের আড়ালেই থাকে, তারা মতিঝিলে চলে এলে অথবা প্রধানমন্ত্রী তাদের গণভবনে ডেকে নিয়ে শিক্ষার স্বীকৃতি দিলে আমরা কিছুদিন সেটা নিয়ে আলোচনা করি এবং তখন আমরা বারবার বলি যে এই কোটি মানুষ, লাখ লাখ শিক্ষার্থী, এদেরকে মূল ধারায় আনতে হবে। মূল ধারাটা কি এবং আসলে এদেরকে মূল ধারায় আনাটা কিভাবে সম্ভব? যেটা হলো আজকে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তারা 1971 সনে বিপদে ছিলেন, তারা সমস্যায় ছিলেন, কিন্তু তাদের এটা কেঁচোর মতো, কেঁচোর একটা অদ্ভুত শক্তি আছে, সে সহজেই বেড়ে যেতে পারে। বিপদে ছিলেন 71 সনে তারা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, কয়েকজন পীর সাহেব তো বলেছেন এমনকি বলৎকার এটাও শরীয়ত মোতাবেক হবে এই সময়, মুক্তি ইত্যাদি কথা তো বলেছেন, আমরা সবাই জানি। এইসব তারা যেভাবে তারা এইসব অনেকগুলি সবাই না হলেও একটা বিরাট সংখ্যক তারা বিভিন্ন রকম আর সাধারণ মানুষ তো এতটা বাদ বিচার করে না। তারা একদিকে তারা 71 সনে শুধু একটা 71 সনে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের পরে তারা সব কেঁচোর মতো গর্তের মধ্যে ঢুকে গেলেন, দুই একজন ছাড়া তারা সেখানে ঢুকে গেলেন। কিন্তু 72 সন থেকেই তারা অতি সহজে আবার মূল ধারাতেই ফিরে আসলেন। আমরা যে মূল ধারা আনার কথা বলছি, যেমন ধরেন সেখানে তারা আলিয়া মাদ্রাসা আসলো, ইসলামিক ফাউন্ডেশন আসলো, এটা সবই বঙ্গবন্ধুর আমলের থেকেই শুরু হয়েছে। তারপরে জিয়াউর রহমান, প্রত্যেকের জায়গাতেই তারা ধীরে ধীরে সব বিস্তার করে নিলাম। এখন পরবর্তীকালে যেটা নিয়ে বলছি, হেফাজতের উনারা একটা তো বোধহয়, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, একটা তো বড় পার্থক্য আছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও, আলিয়া শিক্ষা ব্যবস্থা এবং কওমি শিক্ষা ব্যবস্থা। মানে আমরা যেমন প্রত্যেকেই আলিয়া শিক্ষা ব্যবস্থার লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়, কারণ আমরা ইউনিভার্সিটিতে গিয়ে তাদের পাই, কলেজে পড়তে গিয়ে তাদের পাই। কওমি শিক্ষা ব্যবস্থার লোকের সঙ্গে আমাদের কোথাও দেখা হয়নি। যদিও এটা সাজিমুল্লাহ অনেক বেশি বলতে পারবেন, এরা দেওবন্দীদের একটা ভারত বিরোধী আন্দোলনও তাদের একটা অবদান ছিল, অবদান ছিল। তারা ইতে প্রায় 150 বছরের পুরানো তাদেরই, কিন্তু তাদের মধ্যে সংস্কারটা ঠিক সেভাবে আসে নাই। তখন তারা মনে করতো ব্রিটিশের খাদেম হয়ে যাবে, সুতরাং কোনো মতে পরিবর্তন আনা যাবে না তাদের। এখন এখানে গিয়ে তারা একটা আলাদা সক্রিয়তা বজায় রেখেছেন,
বিভিন্ন গোষ্ঠী দিতে, সেটি আমরা 2013 সনে তাদের এক রকমের বহিঃপ্রকাশ ছিল, আমার মতে না আসলে তাকে মেরে ফেলো, এই ব্লগারকে মারো ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি। তখন আমরা অনেকেই আজকে সেই ধারাবাহিকতাই রাজনীতির স্বার্থেই হোক, আজকে প্রধানমন্ত্রী তাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছেন। দেশের এত বড় একটা শক্তিকে বাইরে রাখাটা কোনো মতেই উচিত কাজ হবে না। আমি দুঃখিত, একটু আমি আপনার মূল বক্তব্যটি বোঝাও গেছে, আমি যদি আবার একটু আপনাকে অবসর দিয়ে ফিরে আসি। ডক্টর সলিমুল্লাহ খান, এই মূলধারা, আপনাকেও একই প্রশ্ন যে মূলধারায় আনা যায় কিভাবে, এই নিয়ে তো অনেক আলাপ হচ্ছে, মানে কার ধারা মূলধারা সে প্রসঙ্গকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে কিনা, আমরা যারা শহুরে মধ্যবিত্ত মূলধারার শিক্ষা ব্যবস্থার অংশী তাদেরকে ভাবতে হবে কিনা, আর এদেরকে মূলধারায় আনবার উপায় কি? জাফর ভাই বলবেন এখন? আপনি একটু বিরতি নেন, তাহলে আমি একটু চেষ্টা করি। কিছুদিন আগে আমি কোন একটা বইতে পড়েছিলাম, সেটা হলো কোনো জাতির ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় যারা অতীতকে হিসাবে নেয় না, তাদের পরিকল্পনা করার মতো কোনো ভবিষ্যৎ নাও থাকতে পারে। আমি এই জন্য একটু অতীতের কথাই বলি, বেশি আগে যাব না। এই যে বাংলাদেশে যখন উইলিয়াম বেন্টিং বলে এক ভদ্রলোক ইংরেজদের গভর্নর জেনারেল হয়েছিলেন, তিনি, আপনারা জানেন যে বিখ্যাত কথা, সতীদাহ যারা করতো তাদের নির্মূল করেছিলেন। এটা হচ্ছে 1829 সন 28 সনের কথা। তার কয়েক বছরের মধ্যে তিনি এক ভদ্রলোককে নিয়োগ দিয়েছিলেন, তার নাম ছিল উইলিয়াম অ্যাডামস। উইলিয়াম অ্যাডামসের সাথে রাজা রামমোহনের খুব খাতির ছিল। রামমোহনের সমস্ত সম্পত্তি তাকে উৎসর্গ করা হয়, মানে মারা গেলে তাকে দেওয়া হবে। সেই ভদ্রলোক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একটা রিপোর্ট লিখেছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই যখন ম্যাকলের সময়ে তিনি 3 খণ্ডে একটা রিপোর্ট লিখেছিলেন। তাতে দেখেছিলেন তিনি বিহার, উড়িষ্যা সমেত যে তৎকালীন বাংলা, তাতে 1.5 লক্ষ প্রাইমারি স্কুল এবং মক্তব মাদ্রাসা তিনি পেয়েছিলেন, টোল সহ। এতগুলি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। বর্তমানেও বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 80,000-এর বেশি না। তাহলে এই যে এতগুলি প্রতিষ্ঠান ছিল, এগুলি কিভাবে সম্ভব? কারণ আমাদের দেশে মনে রাখতে হবে, ইংরেজ আসার আগে এই শিক্ষা ব্যবস্থাটা ছিল। গ্রামে মানুষকে পাটিগণিত এবং নিজের মাতৃভাষা এবং তার ধর্মীয় ভাষা, হয় সংস্কৃত আরবি, কিন্তু শেখানো হতো। এইটা হচ্ছে তৎকালীন মূলধারা ছিল। ইংরেজরা আসার পর যখন তারা ইংরেজি মাধ্যমে স্কুল চালু করলেন, তখন আরেকটা মূলধারা তৈরি হলো। এমনকি 1947 সন পর্যন্ত, আমি যে জায়গা থেকে এসেছি, প্রধানমন্ত্রী আজকে ডিজিটাল মহেশখালী বলে একটা জায়গা উদ্বোধন করেছেন। আমি হলো সেই রিমোট আইল্যান্ডে জন্মেছি। আমাদের এখানে 1947 পর্যন্ত কোনো হাই স্কুল ছিল না, ক্লাস 8 পর্যন্ত পড়া যেত। এটার নাম ছিল কি জানেন? বলছে কি মহেশখালী এমই স্কুল। এমই মানে কি মিডল ইংলিশ স্কুল। এরপর এটা মেট্রিকুলেশন হচ্ছে 46-এর পরে। এতই হচ্ছে অগোছালো ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বলাই হতো ইংরেজি স্কুল, মিডল ইংলিশ স্কুল। এটা পরবর্তীকালে ইংলিশটা চলে গেছে, এখন বলা হয় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি কথাটা বলছি, মিডল ইংলিশ স্কুলই হয়েছে আমাদের এখন মেইন স্ট্রিম স্কুল। এখন অন্যগুলি দেশীয়গুলো হয়ে গেছে নন মেইন স্ট্রিম। কিন্তু সেখান থেকে অনেক বড় বড় মনীষী বেরিয়েছে। আমি র্যান্ডমলি বলছি, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা বলা হয় সন্দ্বীপের মুজাফফর আহমদকে, যিনি কবি নজরুল ইসলামের চেয়ে বয়সে 10 বছরের বড় এবং তার বন্ধু ছিলেন। তিনি কিন্তু এই মাদ্রাসার ছাত্র, এই কওমি যাদের বলা হচ্ছে তাদের ছাত্র। অধ্যাপক আবুল ফজল, যিনি মানবতন্ত্র হিসেবে বিখ্যাত, তিনি মাদ্রাসার ছাত্র। নজরুল ইসলাম তো মক্তবে গেছে। হ্যাঁ, সে তো যাবেই মক্তবে থেকে। মক্তবে তো আমরা সবাই গেছি। মক্তবের পড়াশোনার যে অবৈজ্ঞানিকতা, সেটা আমরা জানি। সেখানে না বুঝে মুখস্থ করানো হয়, এটা সব কাজে করি। ছোটবেলায় আমরা আরবি পড়েছি, তার অর্থ না বুঝে। কিন্তু এখন মেইন স্ট্রিম বলতে যেটা বোঝাচ্ছি আমরা, হচ্ছে তারও আত্মসমীক্ষার প্রয়োজন আছে। সেদিন কোন এক টেলিভিশনে আমি কথা বলছিলাম, এইটা লোকে অনেক সময় বুঝতে না পেরে মিসকোট করে, অর্ধেক বলে, এই জন্য কথা বলা বড় বিপজ্জনক হয়ে পড়েছে। আমি বলছি যে বর্তমানে আমরা যেটাকে মূলধারা বলছি, এটা হচ্ছে প্রকৃত প্রস্তাবে ঔপনিবেশিক ধারা। আমাদের প্রথম মূলধারা কি? বঙ্গভবন, এটা ঔপনিবেশিক। আমরা আগে যেটাকে গভর্নর জেনারেল এন্ড ভাইস রয় বলতাম, সেটার নাম হয়েছে প্রেসিডেন্ট। আর গভর্নর জেনারেল যেটা বলতাম, মানে সেই পদটার নাম হয়েছে প্রধানমন্ত্রী। অর্থাৎ আগের দুটো পদকে এখন আমরা 2 জায়গায় ভাগ করেছি। সেটা কি ভারতে, কি বাংলাদেশে, কি পাকিস্তানে, সব জায়গায়, অথবা শ্রীলঙ্কা যান সত্য, বার্মাতেও তাই। আমরা উপনিবেশিক রাষ্ট্র কাঠামো থেকে বের হইনি, সেটাই হয়েছে মডার্ন। এখন যারা এটাকে প্রত্যাখ্যান করেছেন, তাদের ইতিহাস সংক্ষেপে বলি, তারা দেশে তো অনেকে বলে যে কওমি মাদ্রাসা 1866-67 থেকে তৈরি করছে দেওবন্দিরা। কথাটা আংশিক সত্য, কারণ এর আগে তো মাদ্রাসা ছিল এ দেশে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ইংরেজি 1828 থেকে 1848 এই 20 বছরের মধ্যে বাংলাদেশের মোট জমির 4 ভাগ থেকে 5 ভাগের 1 ভাগ, শতকরা 20 ভাগ ছিল
এই মাদ্রাসার সম্পত্তি, লাখেরাজ, অর্থাৎ যাতে খাজনা দিতে হতো না। এগুলি বাংলার নবাবেরা দিয়েছেন, যারা স্বাধীন নবাব ছিলেন, এগুলি মুঘল গভর্নররা দিয়েছেন এবং স্থানীয় জমিদাররা দিয়েছেন। এই জমিটা ইংরেজরা বাজেয়াপ্ত করে, ফলে মাদ্রাসাগুলি ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সময় ইংরেজি শিক্ষা চালু হয়। দুঃখ করুন, 1816 সনে কলকাতায় যে মাদ্রাসা তৈরি হয় সেটার নাম হিন্দু কলেজ। মাদ্রাসা বলবো যেহেতু এটা শিক্ষা। সেখানে নিয়ম ছিল, আপনি যদি প্রমাণ চান বলি, রমেশচন্দ্র মজুমদারের বই গ্লিমসেস অফ 19th সেঞ্চুরি বেঙ্গল, সেখানেও 1960-এ বেরিয়েছে এই বই। তাতে উনি পরিষ্কার লিখেছেন যে হিন্দু বলে কথিত নয় সে ওখানে ভর্তি হতে পারবে না। এই নিয়ম 1853 পর্যন্ত চালু ছিল। উদাহরণ দিচ্ছি, বিখ্যাত কবি মাইকেল মধুসূদন, যিনি ধর্মান্তরিত হয়েছিলেন, রাজনারায়ণের ছেলে, কিন্তু খ্রিস্টান হয়েছে বলে তিনি ওই কলেজে পড়তে পারেননি, তাকে বিশপ কলেজে পড়তে হয়েছে হুগলিতে গিয়ে। এইটা ছিল নিয়ম। তবে খ্রিস্টানদের ভর্তি করাতে হচ্ছে বলেই এরপর এটার নাম প্রেসিডেন্সি কলেজ হয়েছে। আমি বলছি তখন তাহলে মুসলমানরা ইংরেজি পড়তে চায় না বলে একটা অপবাদ দেওয়া হয়, একথা সত্য নয়। কলকাতা 1830-এর দশকে 10,000 মুসলমানের স্বাক্ষর সম্বলিত একটা চিঠি গভর্নর জেনারেলকে দেওয়া হয় যে আমরা ইংরেজি শিখতে চাই, আমাদের শিক্ষার ব্যবস্থা করুন। করা হয় নাই। এবং করা হয়েছিল কখন? 1780-তে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তৈরি করেন, যেটা নাম আলিয়া মাদ্রাসা হয়েছে। এখন কওমি মাদ্রাসার লোকেরা ব্যঙ্গ করে ওদের বলে তোমরা তো ওয়ারেন হেস্টিংসের মাদ্রাসার ছাত্র। এবং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালরা বলছি এই 1947 পর্যন্ত আমি ইংরেজরাই প্রিন্সিপাল হতো। ফোন করেছেন, আমি একটু ফোনটা নেব। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। স্যার আমার নাম আমিরুল ইসলাম, সিং ভালুকা থেকে বলছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছি, বলুন। স্যার হচ্ছে গিয়ে যে আমি আলিয়া মাদ্রাসা বালুকা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করছি স্যার, বুঝছেন স্যার। বাদে আমি লেখাপড়া করছি স্যার, এমনি সরকারি স্যার কি হয় না যে আমি যেখানে যাই ইন্টারভিউ দিতে এমনি স্যার এমনি বলে যে বালুকার লোক নেওয়া হয় না, বালুকার লোক নেওয়া হয় না, এমনি আলিয়া মাদ্রাসার এমনি মাদ্রাসার লোক নেওয়া হয় না। মানে আপনি বলছেন যে আলিয়া মাদ্রাসাতে পড়েও আপনি সেই মানে চাকরির সুবিধা পাচ্ছেন না কোথাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি না। মাদ্রাসার লোক নেয় না স্যার, কিন্তু নেই না স্যার। এটা স্যার এর জন্য স্যার। জি আচ্ছা, আমি সেটা অ্যাড্রেস করতেছি। ওয়ারেন হেস্টিংসের মাদ্রাসা যখন তৈরি হয়েছে, সকলে বলেন, সকলের ধারণা যে টাকাটা কে দিয়েছে বা ওয়ারেন হেস্টিংসের পকেট থেকে দিয়েছে, তা সত্যি নয়। আমি বলি 1813 পর্যন্ত, অর্থাৎ ওই ঘটনার 33 বছর পর্যন্ত ইংরেজ সরকার ভারতের যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার জন্য একটি পয়সা বরাদ্দ করেনি। প্রথম বরাদ্দ করে 10,000 পাউন্ড, মানে 1 লক্ষ টাকা। কখন? 1813-তে। অর্থাৎ এটা কোন শিক্ষায় ব্যয় করা হবে। এরপরে 1823-এর দিকে তারা আবার টাকা দেয়, সেই কথা আমি পরে বলবো, একটু বাড়ায়। এখন 1780-তে টাকাটা কোথা থেকে পেয়েছিল? এই টাকাটা পেয়েছিল হাজী মোহাম্মদ মহসিনের তহবিল থেকে। মহসিন কি করেছিলেন? তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1 কোটি টাকা রুপিস ধার দিয়েছিলেন, বছরে শতকরা 5 টাকা সুদের হারে। তাহলে সুদ তো 5 লাখ টাকা করে। এই টাকা থেকে কলকাতা আলিয়া মাদ্রাসা শুধু চলে নাই, দিল্লি কলেজ পর্যন্ত চলেছে। আমাদের বাংলাদেশে হেন ভদ্রলোক নেই, মুসলমান হিন্দু সবাই, যারা এই টাকা থেকে লাভবান হয়। বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই টাকায় পড়াশোনা করেছেন, এবং স্যার সৈয়দ আমির আলী, স্যার আব্দুর রহিম, আমি আরো লোকের নাম বলতে পারি, আমি আপনার সময় নষ্ট করব না। এই হচ্ছে বাংলাদেশের তৎকালীন শিক্ষা ব্যবস্থা। সরকার একটা পয়সা খরচ করে নেই। আমি আসবো আপনার কাছে এই প্রশ্নের জায়গায়, যে প্রশ্নটি দর্শকও করলেন, এবং এখনো মূলধারা বলতে আপনি বলছেন যে এটা আসলে একরকমের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে আমরা মূলধারা বলছি, কিন্তু আমি যদি একটু অন্যভাবে বলি, মূলধারা বলতে যে ধারায় পড়ালেখা করলে চাকরি পাওয়া যায়, সাদা কথায় সেই রকমও যদি আমরা ব্যাখ্যা করি। আরো একটা করা যায়, যে ধারায় পড়াশোনা করে সমস্ত সরকার টাকা দেয়, সেটাও মূলধারা। সেটাও মূলধারা, এবং কর্মশিক্ষা ব্যবস্থা সেটাও নেয় না। আমি এই ধারায় আনাটা জরুরি কিনা, এবং সেই ধারায় না আনলে একটি সমাজের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিনা, সেই প্রসঙ্গে আসব। একটা বিরতি নিয়ে ফিরি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আসব। দর্শক থাকুন। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মূল ধারাটিকে ঔপনিবেশিক ধারা হিসেবে বর্ণনা করলেন ডক্টর সলিমুল্লাহ খান। আপনাকে আমি জিজ্ঞেস করব, মানে একটি উনি বললেন যে এভাবে দেখবারও একটি সুযোগ আছে এবং ঐতিহাসিক ভিত্তি আছে সেটার, কিন্তু আমি যদি মূল ধারা বলতে বুঝাই যে ধারায় পড়ালেখা করলে চাকরি পাওয়া যাবে। আলিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী ফোন করেছিলেন, তিনি বলছেন যে তিনি চাকরি চাইতে গেলে দেখেন যে কোনো মাদ্রাসার শিক্ষার্থীকেই চাকরি দেওয়া হচ্ছে না, আর কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের তো সুযোগই নাই, আসলে চাকরি চাইতে যাবারও সুযোগ নাই, সার্টিফিকেট চাইবারও সুযোগ নাই। এখানে যেই মূলধারাটা আজকে উপনিবেশিক হলো, সেটাই দেশের লোকজন
গ্রহণ করে ফেলেছে, ফলে সেটাকেই দেশীয় হয়ে গেছে। যেমন আগে আমরা আমাদের মানে 4-5 পুরুষ আগেও আমরা লুঙ্গি পরেই সবাই যেতাম অথবা ধুতি পরেই। আজকে তাদের পরিবর্তন এসে আমরা প্যান্ট শার্ট পরতে শুরু করেছি। সুতরাং এটাকে প্যান্ট শার্টকে আজকে ব্রিটিশ পোশাক বলে বাদ দেওয়া যাবে না, এটা আমরা গ্রহণ, যেমন ভাষার মধ্যে চেয়ার টেবিল যেমন এসিমিলেট হয় এইসব হয়ে গেছে। তাছাড়া সলিমুল্লাহ একদম কারেক্ট কথা আপনিতে বললেন যে আসলে মূলধারা হলো যেটাতে সুযোগ সুবিধা বেশি আছে, যেটা গ্রহণীয় সুযোগ সুবিধা আজকে করলে সেটাতেই। তবে আজকে আলিয়া মাদ্রাসার তাদের চাকরি পাওয়া না পাওয়াটা মোটামুটি মূলধারা চাকরি পাওয়া না পাওয়ার মতো সমপক্ষের অবস্থা। উনি একজনে বললো, উনি যেমন মানে আরো 5জন অনেক মানে এসএসসি এইচএসসি দেওয়া অনেকে একই রকম। তবে তাদের সুবিধাটা যেটা হয়েছে, অনেকে মাদ্রাসা পড়ার ছেলেও বিশ্ববিদ্যালয়ে সহজে। গত বছর আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মাদ্রাসার ছেলে ইংরেজিতে হাইয়েস্ট মার্ক পেল, সে ভর্তি হতে পারলো না। এটা বৈষম্য। আপনার মনে আছে গত বছর? মনে আছে তো? পত্রিকাতে তাদের ঢাকা ইউনিভার্সিটির বক্তব্য ছিল এত ঘন্টা পড়েনি, ইত্যাদি পড়েনি, ইত্যাদি। পুরাপুরি সমান না, দুটা শিক্ষাকে এটা সমান না। এমনিতে তো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তো ভর্তি হতেই পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলি এমবার্গো রয়ে গেছে। এটা আমি মনে করি বৈষম্য। তাকে আসতে দিতে হবে। মানে নিশ্চিত নই, কারণ আমাদের ক্লাসেও মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা মানে পেয়েছি, আমার সাথে মাদ্রাসা থেকে পড়ে এসে ঢাকা করে যে পড়তে এসছে সেটা আছে। এবারে গতবারের মতো বলছে যে ওই ইংরেজি পরীক্ষাতে পত্রিকাতে দেখেছিল সেটা। আজকে এখানে কাউমির যে একটা আছে, উনারা আসলে বৃহত্তর কাউমি মাদ্রাসার ছাত্রদের উন্নতি বা তাদেরকে সিমুলেশন লক্ষ্য না, উনাদের লক্ষ্য হলো রাজনীতি করা, উনাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ। এখানে রাজনীতিতে অংশগ্রহণে আমাদের উনাদের ভেতর থেকেও আসলে বিরোধিতা আছে যে মানে মূলত তারা কিন্তু রাজনীতিতে ঢোকার জন্যই এটা করছেন। তবে এটা দুর্ভাগ্য হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে এনকারেজ করেছেন। আমি যে কোনো বলছিলাম 72 সন থেকে বঙ্গবন্ধু যে কোনো রাজনীতির কারণেই এনারা এনকারেজ করেছেন ইনাদেরকে, তা না হলে যেখানে এই যে ভাস্কর্য ভাঙ্গা নিয়ে কথাটা। কিন্তু আমি যদি কওমি ব্যবস্থাতে এই জায়গাটিতেও থাকি, এটা তো অনেকে বলছেনই যে নির্বাচন সামনে এসেছে, কাজে এই ধরনের অনেক হিসেব নিকেশ করাই হচ্ছে। কিন্তু এই মানে কোন সর্বনিম্ন হিসেবে বলা হচ্ছে যে 14 লাখ শিক্ষার্থী আছে কওমি শিক্ষা ব্যবস্থায়। তো এই 14 লাখ শিক্ষার্থীকে আসলে পাশ কাটিয়ে কি একটা মানে সমাজ ব্যবস্থা চলতেও পারে? মানে তারা ঢুকতে দেবেন না, তো তাহলে সরকার এখন স্বীকৃতি দিল, তারা হয়তো আস্তে আস্তে এরকম কোনো কিছু মনে করেন যে আস্তে আস্তে মূলধারায় আনা যাবে তাদের? না, তাদেরকে মূলধারাতেই আনতে হবে, এটা আনা মূলধারাতেই। এরা নাই বললে এরা হয়তো এখানে এই যে তথ্যটা এরা কতটুক যুক্তি নির্ভর আমি জানি না। কিন্তু আচ্ছা, অনেকেই যায়, অনেকে যায়, তার একটা সোজা কারণ আমাদের প্রাইমারি স্কুলের কথা যদি আমি ধরি, প্রাইমারি স্কুলে গেলে বই কিনতে হয়, মাস্টারকে ঘুষ দিতে হয়, প্রাইভেট পড়তে হয়। কিন্তু অপরপক্ষে কাউমি মাদ্রাসায় গেলে থাকা খাওয়ারও ব্যবস্থা হয়, বইপত্র ফ্রি হয়। এখনো তো দরিদ্রতা আছে দেশে, দরিদ্রতা থেকে অস্বীকার করা যাবে না। শুধু তারপরে তা আছে আমার একটা বাচ্চা যদি কাউমিতে যায়, আমার বেহেস্তের দরজাটা উন্মুক্ত হবে। আজকেও আমাদের হাসপাতালেরই একজন, সে কাজকর্ম বাদ দিয়ে ওমরা করতে গেল। আমি বললাম যে তুমি যে ওমরা করতে যাচ্ছ ভালো কথা, তুমি তো আগে হজ করেছো একবার, আরেকবার এটা কতটুকু যুক্তিসঙ্গত? আপনার জন্য দোয়া করবো, দোয়া করো ভালো কথা, কিন্তু তোমার যাওয়াটা যুক্তিসঙ্গত। আমি আপনার কাছে আবারও ফিরবো এটা এই প্রসঙ্গটিও জানতে, যে আপনি যে প্রসঙ্গটি তুলেছিলেন যে সনদ দেওয়াটাই আসলে একটা কোনো উপায় কিনা, প্রধানমন্ত্রী যে উপায়টি বেছে নিলেন। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি যদি সে প্রসঙ্গে কিছু বলতে চান যে সেটি একটা উপায় কিনা যেভাবে সনদ দেওয়াটা। আর আমি আরেকটি বিষয়ও জানতে চাই যে আরেকটি আশঙ্কা তো আবারও বলছি যে মূলধারার মানুষের মধ্যে আছে যে কওমি শিক্ষা ব্যবস্থা যে বিশ্বাসে তাদের শিক্ষার্থীদের বড় করে, সেই বিশ্বাসটি মূলধারায় ঢুকে যাবে কিনা তাদেরকে। আচ্ছা, আমি আগে যেটা শেষ করতে পারিনি সেটা বলি। মূলধারা বলতে আমি বলেছি ব্রিটিশ আমলে যে শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি সকলেই, কিন্তু কিছু লোক আছে মাদ্রাসা যারা বিশেষ করে কওমিদার, তারা ওটা গ্রহণ করেনি।
কারণ আমরা মাত্র সেদিন স্বাধীনতা দাবি করা শুরু করেছি। মহাত্মা গান্ধী দেশে ফেরার পরেও 1918 পরে দেশে ফিরলেন, মানে দক্ষিণ আফ্রিকা থেকে, তখন তিনি অসহযোগ খিলাফত আন্দোলন শুরু করলেন। তখনও পূর্ণ স্বাধীনতা দাবি করা শুরু হয়নি। ওই কওমি মাদ্রাসারই একজন মৌলবী এটা দাবি করেছিলেন, হযরত মোহানি আজাদ সোবহানি, যিনি ছিলেন মৌলানা ভাসানীর শিক্ষক। এই মৌলানা ভাসানী কিন্তু ওই লাইনের লোক। আমার বক্তব্য হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ইংরেজি শিক্ষিত যারা আমরা, তাদের প্রতিষ্ঠিত প্রথম বড় রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় মহাসভা বলতো তখন। 1885-তে একজন ইংরেজ এটা তৈরি করেছে। তারা কখনো স্বাধীনতা দাবি করেননি 1930-এর আগে। এমনকি অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা ঢাকাতে গঠিত হয়েছিল 1906 সালের ডিসেম্বরের 30 তারিখে, সেইটা কখনো স্বাধীনতা দাবি করেনি। তারা ইংরেজের অধীনে বড়জোর স্বায়ত্তশাসন দাবি করেছিলেন। এই মৌলবীরা আগে দাবি করেছেন, ভালোর জন্য হোক মন্দের জন্য হোক। সমস্যাটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ওরা শুধুমাত্র চাকরি অর্জনের হাতিয়ার হিসেবে দেখেন নাই। হয়তো তারা ভুল করেছেন, কিন্তু তাদের ভুলকে জন্য প্রাণ দিতে তারা প্রস্তুত ছিলেন। তারা 1857 বিদ্রোহের পরে দেওবন্দ তৈরি হয়, দেওবন্দের 20 বছর পরে কংগ্রেস তৈরি হয়, কংগ্রেসের 20 বছর পরে আপনার মুসলিম লীগের প্রায় 15 বছর পরে কমিউনিস্ট পার্টি তৈরি হয়। কিন্তু তাদের এই, তার মানে এই যে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকাটা, এই বিদ্রোহটা তাদের একদম পুরনো একেবারে। আমরা জানি, এখন আমরা ভদ্রলোকরা জানি, মূলধারার লোকরা জানি, ওটা বোকামি ছিল। কিন্তু যে বোকামির মধ্যে কিন্তু ব্রিটিশ বিরোধিতাও শুরু হয়েছিল, সেই জায়গা থেকে একটা জেদ ছিল। এই জেদটাকে সম্মান করতে হবে। আমি বলছি, তারা একদিকে একটা ভুল করেছিলেন, আরেকদিকে একটা শুদ্ধ ছিল। তারা বলছে কি, রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকটে 1941 কি লিখেছেন, একদিন জানি ইংরেজি ভারতবর্ষ ছেড়ে দিতে বাধ্য হবে, পিছনে সে কি কোন আবর্জনা রেখে যাবে। এরা বলছিলেন, ইংরেজ যদি এই দেশ একদিন ছেড়ে যায়, সে আবর্জনাকে আমরা আবার গৃহে পরিণত করব, আমরা এটাকে প্রাসাদে পরিণত করবো। এই ছিল শপথ এদের। আমি তাদের প্রতি সম্মান জানিয়েও বলি। তারপরেও তারা যখন পাকিস্তান হলো, তখন মৌলানা তারা দুভাগে ভাগ হয়ে গেলেন। হোসেন আহমেদ মাদানি ছিলেন তাদের তৎকালীন নেতা 1930-এ। তিনি কবি ইকবালের সাথে বিতর্কে লিপ্ত হলেন যে ভারত ভাগ করা যাবে না। শফি হুজুরের গুরু। হ্যাঁ, উনি ভারত বিভাগ সমর্থন করেননি, এখনো তারা করেন না ভারত বিভাগ। তারা পাকিস্তানকে বেদাত মনে করেছেন, এই জন্য তারা জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তারপর তাদের মধ্যে আবার একটা দল তৈরি, যেমন শিব্বির আহমদ উসমানী ছিলেন, উনি এবার পাকিস্তান সমর্থন করেছেন। পরবর্তীকালে তাদেরই একটা অংশ পাকিস্তানে কোন জঙ্গি জিহাদি হয়েছে, তালিবান হয়েছে। আমি কোনোটাকে বাদ দিচ্ছি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জাফর ভাই যেটা বলছেন, সেটা আমি সবিনয়ে একটু প্রতিবাদ করব। 1971-এর মুক্তিযুদ্ধে যারা ঘোরতর বিরোধিতা করেছেন, তারা কৌমিরা যতটা নয়, তার চেয়ে বেশি অন্য লাইনের লোকেরা। যেমন জামাত ইসলামের নেতৃত্বে যে আল বদর হয়েছে বা আল শামস বাহিনী দুটো হয়েছে, রাজাকার তো ছিল, সেগুলিতে যারা পার্টিসিপেট করছে তারা খুব কৌমির লোক নয়। কৌমিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আমি জাফর ভাই, আপনি মুক্তিযোদ্ধা বলছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কয়জন বিরোধিতা করেছেন পাকিস্তানের? 1971-এর 25শে মার্চের 40 দিন পার হইতে 5ই মেতে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে। আনোয়ারুল্লাহ চৌধুরীর বইতে আপনি দেখেন, মুক্তিযুদ্ধের দিনগুলি শতকরা 95 জন শিক্ষক কাজে যোগ দিয়েছে তাদের কলিগদের লাশের উপর দিয়ে। কেন তাদের দরকার ছিল? অধ্যাপক কবির চৌধুরীকে আমি অত্যন্ত বেশি সম্মান করি, কিন্তু কবির চৌধুরীর ভাই মুনির চৌধুরী শহীদ হয়েছেন। কবির চৌধুরী 9 মাসে 8.5 মাসে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন পরিচালক বলতো। আমরা যদি আবার প্রসঙ্গে আসবার জন্য আমি যদি একটু জিজ্ঞেস করি যে এটাও একটা আমাদের সমস্যা কিনা, যে আমরা যখন কওমি ব্যবস্থাকে ভাবছি, আমরা খুব হোমোজিনাস ভাবে ভাবছি। আমরা ভাবছি যে প্রত্যেকেই একভাবে ভাবছেন, প্রত্যেকেই একই রকম মানসিকতার, একই মানে প্রত্যেকেই আমরা এক রকমের রাজনৈতিক উচ্চাভিলাষী হেফাজতে ইসলামের মনোভাব। আমাকে 30 সেকেন্ড দেন। আমি হচ্ছে কওমি মাদ্রাসার লোকেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন নাই, কিন্তু পক্ষেও কিছু করেন নাই। এই অবস্থাটা হচ্ছে পরাজয়ের লক্ষণ। কওমি মাদ্রাসার লোকেরা যখন দেওবন্দ প্রতিষ্ঠা করেছিল, তখন তারা ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করার জন্য নিজের প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে না পারার যে বেদনা, যে গ্লানি, সেটা তাদেরকে অবজ্ঞা করে রেখেছে। এই জন্য শিক্ষিত লোকেরা একটা অবজ্ঞাপূর্ণ বিদ্রুপ মিশ্রিত হাসি তাদের দিকে তাকায়। আরো একটা কারণ, এখানে শ্রেণী কথাটা আপনাকে আনতে হবে। তারা অধিকাংশই গরিব শ্রেণী থেকে আসেন, কিন্তু গরিব শ্রেণীতে আসলে মানুষ অটোমেটিক্যালি বিপ্লবী হয় না। তাদের, আমি এখন পরিষ্কার করে বলছি, তাদের ধ্যান ধারণা কোট আনকোট মধ্যযুগীয়, তাদের ধ্যান ধারণা প্রতিক্রিয়াশীল, তাদের ধ্যান ধারণা এমনকি আমি বলবো শুধু রক্ষণশীল নয়, মানে উল্টোমুখী। এই কারণে তাদের মধ্যে এখন এই যে জাতীয় সঙ্গীত গাওয়া ঠিক হবে কিনা, এগুলি হচ্ছে পশ্চাৎপদ চিন্তার উদাহরণ। এখন কথা হচ্ছে, এরা তো আমাদের স্বজন, আপনি তাকে বিদেশি হিসেবে, শত্রু হিসেবে দেখবেন না তাকে বোঝাবেন? আমি আপনাকে বিরতির মধ্যে বলছিলাম সক্রেটিসের উদাহরণ দিয়ে। সক্রেটিস যখন পিরাউস থেকে ফিরতে চাচ্ছিলেন, তাকে যারা জোর করে বাধা দিয়েছিলেন, তাদের বলছিলেন যে আমি যদি আপনাদের বুঝিয়ে বলি আমাকে যেতে দিবেন না। ওরা বলছে না, আমরা যদি কানে তুলো দিয়ে না শুনি তাহলে আপনি যাবেন কি করে? আমি সেই কথাটাই বলবো। আমাদের এখানে কথা বলা শুরু করতে হবে। প্রধানমন্ত্রী কি রাজনৈতিক উদ্দেশ্যে কওমি মাদ্রাসা সনদকে স্বীকৃতি দিয়েছেন সেটা বোঝার জন্য দুবার বলি। প্রধানমন্ত্রী আগেও একবার দিতে চেয়েছিলেন, তিনি বলেছেন 2012 থেকে চেষ্টা করে যাচ্ছেন। না, তার আগে খালেদা জিয়া সরকার দিয়েছিলেন। কাজে ব্যাপারটা
অশ্রুতপূর্ব, অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব নয়। সমস্যা হচ্ছে এখন কেন দিলেন। আমি সে আলোচনাতে বেশি আগ্রহী নই। আমি বরঞ্চ আগ্রহী এইটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। ইংরেজিতে দুটো শব্দ আছে, আপনি আইনের ছাত্রী, আপনি জানেন, ডি ফ্যাক্টো অ্যান্ড ডি ইউরে। ডি জুরে বলেন আপনারা, ডি ফ্যাক্টো তো তারা এম এর চেয়ে বেশি পড়ে। আমরা সিলেবাস জানি। সেদিন টেলিভিশনে এক অধ্যাপক ঢাকা বলছিলেন, আমি শেষ করছি, উনি বলছিলেন যে ওরে কি পড়ায়, আমি যে আপনি কি পড়ান এটা বলার কারণ তা আমাকে সূত্র করা শুরু করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি পড়ে আসছি, মাদ্রাসায় পড়ি নাই, আমি জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে আমরা এখন অনেক ভুয়া ডিগ্রি দেই। এখানে ভালো ডিগ্রির লোকও আছে, আপনিও বেরিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, আমিও বেরিয়েছি। আপনি ভালো ডিগ্রি, আমি ভুয়া ডিগ্রিওয়ালা। ভুয়া ডিগ্রি মানে আমি কিছুই না, আমি এক অক্ষর ল্যাটিন জানি না, কিন্তু আমি কেন করে রোমান ল পাশ করলাম। এটা করা যায়, আমিও পাশ করেছি। আমি একজন দর্শক আছেন ফোনে, তার প্রশ্ন বা মতামত নিচ্ছে। দর্শক, আপনার কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন বলছিলাম উত্তরা থেকে। আমার আজকে যে অতিথি, আমি তাদেরকে আমার সালাম জানাচ্ছি। আমার খুব ভালো লাগলো যে এই মাপে একজন অতিথি আপনারা নিয়ে এসেছেন। তাদের কাছে আমার প্রশ্ন হলো যে কওমি মাদ্রাসা কি বর্তমানে যে স্বীকৃতি দেওয়া হলো, এটা কি রাজনৈতিক কারণে, নাকি এদেরকে আসলেই চাকরি, বিসিএস ক্যাডার থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সেক্টর, এদের কর্মক্ষেত্রতেও এদেরকে যে সমান পরিমাণ সুযোগ দেওয়া হবে? তার যদি একটু আমাদের এই বিষয়টা বলেন। ধন্যবাদ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি যদি একটু, আপনি রাজনীতির প্রসঙ্গ বলতে চাইছিলেন, ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন যে আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টিও ছিল যে মূলত অন্তর্ভুক্তি কিভাবে, কিন্তু রাজনীতির প্রসঙ্গটিতে আগ্রহ তো আছেই। না, এখানে যেটা একটু ওখান থেকে আমি শুরু করতে চাই, যেমন কি কাওমি যে মাদ্রাসা, তাদের লেখাপড়া, তাদের এখানে মূল দেওবন্দে কিন্তু অনেক বিস্তৃত শিক্ষা ছিল, তাদের দর্শন ছিল, ইতিহাস ছিল, তাদের সংবিধান আছে, ভাষা ছিল। আজকে সেখানে এইটাতে আজকে দুর্ভাগ্যবশত তাদের এই বিচ্ছিন্নতা একটা ঢুকে পড়ার, এক জায়গাতে ঢুকে পড়ার ফলে তাদের কতগুলি জিনিসে, যেমন নারী বিদ্বেষ, এটা তাদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এটা তো নারী বিদ্বেষ ইসলামের ধর্ম না। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এরা হাদিসের যে কথা বলে, তার বেশিরভাগ হাদিসের কে দেখাশোনা করেছেন, অর্থাৎ যার আমলে রচিত হয়েছে, এটা হযরত আয়েশা। হযরত আয়েশা ন্যায় বিচারের জন্য ওসমান হত্যার বিচার দাবি করে, অন্য কোনো কারণ না, এটা বিচার পেতে হবে। যে বিচারের কথা আজকেও আমরা বলছি যে ন্যায় বিচার, বছরের বছর মানুষকে আটকে রেখেছে, মান্নাকে 22 মাস আটকে রেখেছে, এইসবের বিরুদ্ধে হযরত আয়েশা উনি বসরাতে যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করলেন 60,000 সৈন্য, এটা তো হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এইগুলিকে আমরা যথাযোগ্য নাম দিচ্ছি না। তারপরে যেমন ধরেন আজকে রসুল্লাহর কবর, যেখানে এখানে হলো কি উনার ঘরেই তো ছিল, রুমেই ছিল, সেখানে তার শখে আবু বকর তার পিতা ছিল, ওমরেরও ইচ্ছা হলো যে রসুল্লাহর পাশেই যেন কবরটা পায়। কথা হাউ ইন্টেলিজেন্টলি হযরত আয়েশা হ্যান্ডেল করলেন। আমার ঘরে পরপুরুষের জায়গা কি করে হবে? ইনফ্যাক্ট উনি পলিটিক্স করে উমরকে বাদ করলেন, কিন্তু বললেন যে পরপুরুষত্ব স্থান হতে পারে না। তো এই জাতীয় জিনিসে তাকে কিন্তু পড়ানো হচ্ছে না। এই কাওমি মাদ্রাসার সংকীর্ণতা, রক্ষণশীলতা, উনি যেটা বলেছেন, তাদের একটা আধুনিক চিন্তাধারার লোকেরা এখন মধ্যযুগীয় হয়ে গেছে। কিন্তু আমরা আমি যে প্রশ্নটি ডক্টর সলিমুল্লাহ খানকে করেছিলাম, আবারও করব পরে, কিন্তু আপনাকে একটু করে রাখতে চাই যে মানে এই যে সকলকে একভাবে দেখা, যে কওমি মাদ্রাসা থেকে এই ধরুন প্রতি বছর যদি মানে এই 14 লাখ 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 যেসব শিক্ষার্থী বেড়েছেন, তারা তো প্রত্যেকে একই রকম মন মানসিকতার আবার হচ্ছেন না, কারণ তাহলে তো বাংলাদেশের ভোটে সেটা রিফ্লেকশন থাকবে। আমি যেটা মনে করি কি, পয়লা তাদেরকে আমার দরজাটা আমাকে খুলে দিতে হবে। আমি চিরকাল বলেছি 72 সনে এসে আমাদের সাধারণ মানুষের জন্য আজকে পয়লা আমার দরজাটা, মেয়েদের ব্যাপারে আমি কাজ করেছি দীর্ঘদিন। আমাদের নারী প্রধানমন্ত্রী যখন দরজাটা খুলে দিলেন, সেটা বিপদ বা ভালো দিক, বিপদের না, পয়লা দরজাটা খুলে দিতে হবে, দরজাটাকে আসতে দিতে হবে, তারপরে সংস্কারটা হবে। এখানে পরিষ্কার এই কাওমিরা যেটা আছে, ওটা বললেই হবে না যে তারা এখানে থাকবে। তারা যেটা দর্শন যেটা পড়াতে চাচ্ছে, সেই দর্শন পুরো কোনোই আপত্তি নেই। ভাষার মধ্যে দেখতে চাই তারা আসলে আরবিটা পড়তে পারে কিনা, আরবিতে আলাপ করতে পারে কিনা, এইসব জায়গাতে। তারপর যেখানে তাদের কম আছে, নারী বিদ্বেষ অথবা ইসলামিক আইনের হাদিসের ব্যাপারটা, এটার গবেষণা দরকার। এখন আমার মেয়ে
1/3 সম্পত্তি পাবে আমার ছেলে জুপে, এটা টিকতে পারে না। কিন্তু ঐতিহাসিকভাবে তো তাদের আবার একটা প্রতিরোধ আছে যে তাদের সিলেবাস কেউ দেখবেন না, তাদের এটা হলে মানবো কেন আমি? এটা তো হলো কি, তাকে আমি যখন দরজা খুলে দিয়েছি তখন তার সাথে আমি আলাপে আসতে চাই, সে আসে তারপর সে কমপ্লিট করুক, সে বিসিএস একদম পরিষ্কার। আমি একজন দর্শকের ফোন নেব, নিয়ে বিরতি থেকে ফিরবো। ডক্টর সলিমুল্লাহ খান আপনার কাছে। দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফজল শেরপুর থেকে বলুন। এই যে আমার একটা প্রশ্ন হলো যে আপনার মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করে কেন চাকরি হচ্ছে না মাদ্রাসাতে? আর যারা লাখ লাখ ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করছে তারা কি করবে যদি চাকরি না হয়? তারা তো বেকার অবস্থা হয়েছে, তাদের জন্য সরকার কি করতেছে বা আপনারা কি করবেন? অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়েই আসলে আলাপ করছি। একটা বিরতির পর ফিরছি আবারও আলোচনায়। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সলিমুল্লাহ খান, সকলকে আমরা একই পাল্লায় মাপছি কিনা, মানে কওমি শিক্ষা ব্যবস্থার প্রত্যেক মানুষ যদি একই রকম হবেন, আপনি বা আমরা যেরকম ধারণা করি যে মধ্যযুগীয় অনেক ধারণার মধ্যে তারা আছেন, সেটা হবেন বাংলাদেশের অনেক জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা তারা না মানবেন, তাহলে তো ভোটে সেটার রিফ্লেকশন হবার কথা। ভোটে তো আমরা এই ধরনের দলগুলোকে তেমন ভোট পেতে দেখি না। 2008-এ 6.8% মতো ভোট পেয়েছেন, আর 4.7% সেখানে পেয়েছে জামাতে ইসলামী। পাটিগণিতে আমি কখনো ভালো ছিলাম না, আমি বলি হিসাব করব না, আমি বলি যে মানুষকে আমরা বলি যে স্বাধীন হও। স্বাধীন যে হতে চায় না তাকে কি জোর করে স্বাধীন করা যায়? সেটা তো স্বাধীনতা বিরোধী হয়। অর্থাৎ বিখ্যাত দার্শনিক রুসো বলছেন কাউকে দে আর টু ফোর্স টু বি ফ্রি। এই কথার মধ্যে সবিরোধ আছে। আমরা সকলে স্বাধীন হতে চাই, কিন্তু যে স্বাধীন হতে চায় না, উদাহরণ দেই, শিক্ষা না চাওয়ার স্বাধীনতাও তো থাকা উচিত। আচ্ছা, আমাদের দেশে বলা হচ্ছে এখন সব ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে, মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন সেটা মা বাপ ঠিক করবে। এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্রে আছে, সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় আছে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কেউ কেউ স্কুলে যেতে চায় না। ধরুন আমাদের বিখ্যাততম কবি নজরুল ইসলাম, তিনি স্কুলে যেতে পারেননি, 9 বছর বয়সে তিনি যুদ্ধে চলে গেছেন, মানে ক্লাস 9-10 থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত উদাহরণ, উনি স্কুলে যাবেনই নাই, কিন্তু এদের তো আর বাধ্য করা যাবে না আপনার। এখন আমরা যারা যেতে চাই শুধু দারিদ্র্যের জন্য, সুযোগের অভাবের জন্য, হাওড়ে থাকি বলে আমি স্কুলে যেতে পারছি না। তো এখন আমাদের ব্রাক করেছে কি খুব ভালো জিনিস, ব্রাক বাঘের মতো বলছে 4 বছর পড়ালে শিক্ষা হয়। এটার নাম কি? নন ফর্মাল, উপানুষ্ঠানিক। আমি বলি কি, জাফর ভাইকে বলছিলাম, ইটস আ ফর্মালি স্পিকিং নন এডুকেশন। কিন্তু গরিবের ছেলের জন্য এটা জায়েজ, কিন্তু ধনীর জন্য না। এই যে আমরা 14 রকমের প্রাথমিক শিক্ষা, এবতেদায়ী থেকে শুরু করে নুরানি মাদ্রাসা থেকে শুরু করে, এইটা নিয়ে তো কেউ কথা বলে না। তাহলে এখানে ভীতিটা কোথায়? আপনার গরিবের ছেলে বলে তার জন্য 4 বছর পড়লে শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার নিজের ছেলের জন্য 12 বছর পড়ার আগে হবে না। প্রাচীন ভারতে আমরা কি বলছিলাম, 12 বর্ষ গুরুগৃহে থাকিয়া বিদ্যা অভ্যাস শেষে তিনি স্নাতক হইলেন। 12 বছর কম পড়লে আমরা এখন ইন্টারমিডিয়েট পাস করি না। পৃথিবীর সব দেশে এইটাই হচ্ছে। আমাদের প্রাচীন ভারত থেকে এইটা আছে, অফকোর্স 12 বছর থাকতে হয় এবং গুরুর গৃহে কাজ করে এবং গরুও চড়াইতে হতো। তারপরে গুরুর গৃহ থেকে তিনি তখন নদীতে স্নান করতেন বলে তাকে স্নাতক বলি আমরা এখনো। হ্যাঁ, মুসলমানের মাথায় একটা পাগড়ি দিয়ে দিত, ইউরোপীয়রা এখন টাসল দিচ্ছে মাথায়। আমরা একবার এদিকে সালাম ফেরানোর মতো বাঁয়ে ফেরাই, আবার ডানে ফেরাই, করে না? সব ইসলামী জায়গা থেকে নকল করেছে ইউরোপ। কিন্তু এখন আমরা সেটা ভুলে গেছি। এই যে আমাদের ডক্টরেট ডিগ্রি, এই যে আমাদের মাস্টার্স ডিগ্রি, এই যে আমাদের ব্যাচেলার্স ডিগ্রি, এই সবগুলো কিন্তু ইসলামী ডিগ্রির অনুকরণ মাত্র। আগে ওরা বলা হতো ফকি, মুফতি এবং মুদাররিস, ওই তিনটাই ডক্টর, মাস্টার এবং। কারণ আমি আজকেই ভাবছিলাম যে কওমি শিক্ষা ব্যবস্থায়ও কেন এরকমই আছে যে মানে 9ম 10ম শ্রেণীর পরে একটা পরীক্ষা, তারপরে মানে একই পরীক্ষা কেন? আচ্ছা, যেটাকে আমরা এখন এসএসসি বলি, এটাকে একসময় বলা হতো ম্যাট্রিকুলেশন। আপনি জানেন 1900 সনের দিকে এটাকে বলা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্স মানে প্রবেশিকা। মাদ্রাসা এটাকে বলে দাখিল। দাখিল মানে কোনো জায়গায় ঢোকা, অমুক এখানে দাখিল করেন। আমি কথা হচ্ছে কি, এখানে একটা আমাদের মধ্যে কোথায় যেন একটা দূরত্ব আছে। আপনি বলেন সবাইকে একমুখী করার ক্ষেত্রে আমি বলছি, সকলেই বলে কি আমরা একমুখী শিক্ষা চাই, কিন্তু মা শতং যেমন বলেছিলেন শত ফুল ফুটতে দাও। শিক্ষার উদ্দেশ্য কি তার উপর নির্ভর করে। হ্যাঁ, নিচের দিক থেকে সবাই একই রকম পড়বে, কারণ মানুষের বাচ্চা তো সব মানুষের বাচ্চাই, সাদা কালো হিন্দু মুসলমান তো ভেদ নাই। মানুষ তার ভাষা শিখবে, মানুষ তার হিসাব করা শিখবে, মানুষ জগৎকে, দেশকে, পরিবেশকে ভালোবাসতে শিখবে। প্রথমে মনে রাখতে হবে একটা কথা। তাহলে অসুবিধা কি? মানে তাহলে কওমি শিক্ষা ব্যবস্থায় যে বলছেন তারা যে তারা আসলে একটা আধ্যাত্মিক উন্নয়নের জন্য পড়ছেন, হাফেজ হওয়ার জন্য পড়ছেন, তাতে অসুবিধা কি? তাতে তাহলে আমাদের নাম বলাতে হবে না? আমরা যখন লেখাপড়া একটু উপরের দিকে যাই, অ্যাডাম স্মিথ বলে এক ভদ্রলোক বলেছিলেন ডিভিশন অফ লেবার।
একটা লোক যদি সারাদিন একটা পিন বানাইতে চায়, সারাদিনও 2টা বানাইতে পারবে না। কিন্তু কেউ যদি মাথাটা বানায়, কেউ যদি পাছাটা বানায়, লাগাইয়া কিন্তু 1728টা বানাইতে পারবে। উনি একটা উদাহরণ দিয়েছেন। এটা হলো কি বেনিফিট অফ ডিভিশন অফ লেবার। লেখাপড়ায় ডিভিশন অফ লেবার আছে। সবাই তো আর ডাক্তার হতে পারবে না। আমরা কি বলি সবাইকে বুয়েটে যেতে হবে? সবাই বুয়েটে যাইতেও হবে না, পারবেও না। কাজে যেটাকে আমরা আরবিতে বলে ইলমুল কালাম, অর্থাৎ ধর্মতত্ত্বের জ্ঞান, যেটাকে ইংরেজিতে আমরা ইসলামিক স্টাডিজ বলবো, থিওলজি বলা হয়, সেইটাও তো কিছু মানুষ পড়বেই। সেটা কখন পড়বে? উচ্চ পর্যায়ে পড়বে। নিচের দিক থেকে সবার শেখার জন্য তার ভাষাটা জানতে হবে। কারণ মানুষ কথা বলে বলেই মানুষ ভাষা, মানুষের মনের ভাব আছে বলেই মানুষ। আপনি কোন ভাষায় কথা বলেন সেটা দেশভেদে নির্ধারিত হবে। তাহলে আরবিতে যদি আপনি কোরআন শরীফ পড়তে চান, আপনাকে তো আরবি ভাষাটা জানতে হবে। দুর্ভাগ্যবশত আরবি আপনার মাতৃভাষা নয়। তাহলে আপনাকে এটা বেশি মাতৃভাষার অস্তিত্ব শিখতে হবে। মাতৃভাষা বাদ দিয়ে যে কোনো ভাষা শিক্ষা করাটা আমি এখন বর্তমান যুগে বলবো প্রায় অপরাধের শামিল। কিন্তু আমরা আমাদের 3 বছরের বাচ্চাকে কিন্ডারগার্টেনে পড়াচ্ছি, সেটাকে অপরাধের শামিল বলতে আপনি কখনো কিন্ডারগার্টেন নিয়ে এখানে করবেন? এই টকশো করবেন? আপনার রাজকাহন এটা তো মন্ত্রী কাহনে পরিণত হচ্ছে। আমি এই জন্য বলবো ন্যায় বিচার করতে হলে আমাদের একদিকে যেমন একমুখী শিক্ষা দরকার, এমনি বৈচিত্র্যও দরকার। মানে কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নিশ্চয়ই ইংরেজি শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে হবে। কিন্তু তারপর আমি বলবো সমাজের নির্দিষ্ট সময়, যেটা আমি আগেও বলতে পারি নাই, আমরা কোথায় ট্যাক্স দেই। আপনি জানেন ইংরেজিতে একটা পচা কথা আছে, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি লাঞ্চ। বিলটা কাউকে না কাউকে দিতে হয়। বিনা পয়সায় দুপুরের খাওয়া হয় না। এটা হয়তো আপনার কর্পোরেশন খাওয়ায়, অথবা আপনার চাচা খাওয়ায়, এটা অথবা নিজের পকেটে খান। তাহলে এই লেখাপড়ার খরচটা কে দেয়? যেখানে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে শিক্ষা হয়, সেটা হচ্ছে মূলধারা। এখন যারা ওখান থেকে টাকা নিতে চায় না, তারা ইচ্ছা করে বলছে বাইরে, কিন্তু তারা তো এদেশের বাতাস খায়, নিঃশ্বাস নেয়। তো তাহলে তারা মূলধারার বাইরে হতে পারে না। আমরা মূলধারার বাইরে তাকে তাহলে আপনি ওই যে ঠ্যাঙ্গার চরে পাঠিয়ে দেন, ওই যে রোহিঙ্গাদের পাঠাতে চাচ্ছেন, ওইটাই হচ্ছে মানুষকে ক্যারেন্টিন করা। আমি মনে করি যে আমাদের দেশে মূলধারা বলতে সেটাই বোঝাবো, আমাদের কৃষক, আমাদের শ্রমিক যে উৎপাদন করে সেটাই। এখন আমি একটা তাত্ত্বিক কথা বলি। তাত্ত্বিক কথাটা হচ্ছে এই যে হেফাজত সমস্যা, এই যে কওমি মাদ্রাসার সমস্যা, এগুলি সব বিস্ফোটক, মানে আপনার আলামত মাত্র। এগুলি মানে আপনার ফোড়া উঠেছে, ভিতরের রোগটাকে এটা আমাকে দেখতে হবে। ডাক্তার ভাই আছেন এখানে, আমি ভিতরের রোগটা যে কাঠামোগত জিনিসটা বলতে হবে। গায়ে জ্বর উঠেছে বটে, এটা বহু কারণে হতে পারে জ্বর, সেটা হচ্ছে আমাদের এটাকে বলে কৃষক সমস্যা। পাকিস্তানে বলে আমাদের সমস্যা ছিল কি, পূর্ব বাংলা ছিল কৃষি প্রধান, পশ্চিম পাকিস্তান শিল্পায়িত হচ্ছিল, আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছিল। আমাদের দেশের মধ্যে আপনি জানেন, দেখেছেন ধন সম্পদের কেন্দ্রীভবন ঢাকা, চট্টগ্রাম কয়েকটি শহরে কত বেশি, এবং সারা দেশের গ্রাম কিভাবে শোষিত এবং নির্যাতিত। এখনো আমাদের কেন একটা জিজ্ঞেস করেন, ভারতের স্বাধীনতার প্রায় 70 বছর হতে চললো, বাংলাদেশের কথা বাদ দেন, ভারতে শতকরা এখনো 50 জন লোক সেখানে অক্ষর জ্ঞান সম্পন্ন নাই। এবং ট্রাইবাল কমিউনিটিতে গেলে আপনি শতকরা 90 জনকে দেখবেন তারা অক্ষরের আলো পৌঁছাতে পারেনি। এই যে কৃষক সমস্যার সমাধান হয়নি, এইটা নানা রূপ নেই। যেটাকে আমরা ধর্ম সমস্যা বলি, ওইটা কৃষক সমস্যার একটা প্রকাশ মাত্র। আজকে সময় নাই সব ব্যাখ্যা করার মতো। শ্রেণীর বিষয়টি মাথায় রেখে এই বিষয়টি বিবেচনা করতে হবে। আইডিওলজির কথাটা শুধু শেষ করি। আমার মনে হয় যে আপনি খুব পরিষ্কার করেছেন যখন আপনি এই কথাটি, এই তর্কটি তুলেছেন যে ইংরেজি মাধ্যম নিয়ে আমরা এতটা উদ্বিগ্ন হই না কেন, কিন্তু সম্ভবত গত বছরের জুলাই মাসের পর থেকে আসলে আমরা ইংরেজি মাধ্যম নিয়েও একই রকম উদ্বিগ্ন হতে শুরু করেছি, কারণ তাদের বিচ্ছিন্নতা আমাদের একটা জাতীয় শিক্ষার ধারা আমরা কেন চালু করতে পারি না? 1972 সনে যখন ক্ষুদা শিক্ষা কমিশন গঠিত হলো, 2010 এই সরকারের শিক্ষানীতিতেও একমুখী শিক্ষার কথা ছিল, কিন্তু সেটা লক্ষ্য করেন আজ সকলেই বলছে যে জাতীয় শিক্ষার মাধ্যম জাতীয় ভাষায় হবে, কিন্তু আজকে সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা দুই জায়গায় ব্যর্থ হয়েছি, শিক্ষা ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে, আরো বহু ক্ষেত্রে, এবং যেটাকে সিভিল সোসাইটি বলেন সেখানেও ব্যর্থ হয়েছি। কাজেই অন্যায় করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণসম দহে। তা আমরা তো অন্যায় সয়ে যাচ্ছি, অন্তত না করলেও আমাদের আলোচনার মধ্যে সেই অন্যায় প্রকাশ পায়। আমি যে ন্যায়ের ভিত্তিতে শুধু শান্তি প্রতিষ্ঠিত হবে। একজন দর্শক আছেন, আমি প্রশ্নটি নিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে আসবো। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুজনকে প্রশ্ন চাচ্ছিলাম যে কওমি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী দুজনকে অ্যান্টিভুক্ত পড়া প্রয়োজন মনে করেন কি? দুজন আলোচনা। ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কওমি মাদ্রাসার শিক্ষকদেরও আসলে কোনো বেতন নাই, কারণ তারা মানে ওই শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে এটা একরকমের তারা ওজিফা হিসেবে নেন আর কি, যা পান তাই নেন, এরকম একটি ব্যাপার। সেই প্রসঙ্গটি নিয়ে হয়তো বলছেন, এই প্রসঙ্গে হয়তো পরের অংশেও আমরা আলাপ করবো, আপনি যদি আপনার শেষ মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা আজকে তারা তো বাংলাদেশেরই সন্তান, যেটা স্বাধীনতার যে ফসল, যে মুক্তিযুদ্ধের, সেখানেই। সুতরাং এখানে পতাকা উঠানো,
বা সেখানে জাতীয় সঙ্গীত এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে না। এটা সরকার একটা নির্দেশ দিলেই হবে। আমি কক্সবাজারের অনেকগুলি মাদ্রাসায় গিয়েছি, যেখানে সরকার তো নানা রকম নির্দেশই দেয়, সরকার তো তাদের সিলেবাসও তাদের দেখাতে বলে, সরকার এটা চায় না। আসলে সরকারি পরিবর্তন চায় না। এই জাতীয় লোক থাকলে আমার একটা কতগুলি সুবিধা আছে, এটা আমার স্বার্থের, আমার শ্রেণী স্বার্থের সুবিধা আছে। যখন নীলার একটা বড় মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, সেখানকার পীর সাহেব আমাকে একবার দাওয়াত করলেন। আমার একটা মেয়ের ড্রাইভার ছিল, মেয়ের ড্রাইভার সালেহা, সে গাড়ি চালিয়ে সেখানে গেছে। যখন গেছে, ও যখন দেখেছে মেয়ে সবাই এরকম ভাবে উকি দিচ্ছে, আমি দেখলাম, মজাটা দেখলাম, এইটা সবাই উকি দিচ্ছে। আমি বললাম, আরে বাইরে এসে এ তো মেয়ে মানুষ, দেখো না কিরকম করে। তো এদিক ওদিক থাকে সব মাদ্রাসার ছেলে, এগুলি মেয়ের, তারা এসে ওকে দেখলো, এটা করলো। আমি তখন নীলান হাউস সাহেবকে বললাম, যে আপনি এখানে মেয়ে মাস্টার রাখেন না কেন, মেয়ে মাস্টার রাখেন না কেন? হ্যাঁ, না খরচ, আমাদের খরচটা আমি দিয়ে দেবো। আপনি দেবেন? আমাদের হ্যাঁ আমি দেবো। তাহলে আমি রাখবো, মেয়ে মাস্টার রাখবো। তো তাদের যে পরিবর্তনটাকে এইভাবে ধরে নেওয়ার, এবং আমি বললাম যে এই তো আমার তো ড্রাইভার মেয়ে এইটা করে, কোনোদিন উনি আপত্তি করেন নাই। এই মেয়ে তো সে হিজাব পরে না, কিছু না, প্যান্ট শার্ট পরে, একটা শক্ত সমর্থ সালেহা, কোনোদিন। এই জায়গায় আমি মনে করি যে সরকারের একটা অভিসন্ধি আছে, এবং সাথে সরকারের কিছু তাবেদার বুদ্ধিজীবী আছে, তাদের একাডেমিক্স আছে। ইনারা যেমন এখন দেখেন লেখতে শুরু করছে, সম্পূর্ণ এতদিন তারা কাউমির বিরুদ্ধে বলেছে, এখন হুক্কা হুয়া করতে শুরু করেছে যেভাবে। এটাতে করে তারা কাউমির স্বার্থও না এবং হাসিনার স্বার্থও দেখছে না। আসলে এইসব জায়গাতে সবারই পরিবর্তন দরকার আমার মতে। কাউমির তাদেরকে এইসব আমাদের যেটা ধর্মীয় অভিযোগ ইত্যাদি পড়বে, কিন্তু সঙ্গে সঙ্গে জীবনযাত্রা চলার জন্য যোগ বিয়োগ করা শিখতে হবে, বিজ্ঞানটাকে জানতে হবে। আজকে রসুল্লার যে বোরাকের কথাই, এইসব বিজ্ঞান আবিষ্কার কথা, তারা এইসব নিয়ে আমার মনে হয় কি এই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে আলাপ করতে হবে। আমি যেটা বলেছি, দরজা খোলা হয়েছে, এখন আলাপ করতে হবে। তারা আসুক, তাদের সাথে তারা কেন একজনকে নিয়ে আপনাকে পাশে রেখে কেন কথা বলতে পারবে না? এই দিকে করলে আমার মনে হয় দেশের জন্য মঙ্গলকর হবে, এবং তাদেরকে ভয় পাওয়ার কিছু না। ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর সলিমুল্লাহ খান। দর্শক আপনাদের ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে সনদ দিলেই স্বীকৃতি আসবে, এই বিষয়ে আলোচনা করবেন সাবেক শিক্ষা সচিব এনআই খান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী ও কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান। সঙ্গে থাকবেন আপনিও।